প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি জুলাই যোদ্ধাদের সম্মুখ ভাগের সদস্যদের নিয়ে এই দলটি গঠিত হয়েছিল গত বছরের ফেব্রুয়ারিতে। প্রিয় দর্শক, যারা জুলাই অভ্যুত্থানকে মনে প্রাণে ধারণ করেন, জুলাই অভ্যুত্থানকে সমর্থন করেছিলেন এবং শেখ হাসিনার পতন চেয়েছিলেন, আওয়ামী লীগের 15 বছরের স্বৈর শাসনের অবসান চেয়েছিলেন, তারা সবাই কম বেশি জুলাই অভ্যুত্থানকে ধারণ করেন এবং অনিবার্যভাবে জুলাই অভ্যুত্থানের সঙ্গে জড়িত সব সম্মুখ সারির যোদ্ধাদের বা নেপথ্যে যারা কাজ করেছেন তাদেরও ধারণ করেন। তাদের প্রতি স্নেহ, ভালোবাসা বা সফট কর্নার আছে এবং এটি অবধারিতভাবেই হয়েছে। তো এখন এনসিপি যখন গঠিত হলো, তখন আমরা অনেকেই এনসিপি কে নিয়ে আশাবাদী ছিলাম। বাংলাদেশের লাখো কোটি মানুষ, তরুণ নেতৃবৃন্দ, এই জুলাই যোদ্ধারা যখন এই দল গঠন করলেন, আমাদের আশা ছিল অনেক বেশি। তাদের জন্য শুভকামনা ছিল, ভালোবাসা ছিল, সহযোগিতা ছিল, দলমত নির্বিশেষে। অন্য দল করেন এমন অনেকের সঙ্গে তো কথা হয়, মনে প্রাণে বিএনপি করেন, তারাও তাদের এই দলটির সমৃদ্ধি চাইছিলেন, কিংবা অন্য কোনো দল করেন, তারাও কিন্তু এনসিপির মঙ্গল কামনা করেন, এখনো করেন, তখনও করতেন। তো এই দলটি কি আগের সেই জায়গায় আছে? গণমানুষের ভালোবাসা যেভাবে তারা পেয়েছিলেন শুরুতে, বা দলটি যেরকম গ্রহণযোগ্যতা পেয়েছিল, এখনো কি সেই জায়গায় আছে? অবস্থা দৃষ্টি মনে হচ্ছে না। আমি যখন এই এপিসোডটি করছি, আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমার খুবই খারাপ লাগছে। কারণ আমি শুরু থেকেই এদেরকে সমর্থন দিয়ে এসেছি, এদের পক্ষে কথা বলেছি, এপিসোড বানিয়েছি। সামনাসামনি আমার যত লোকের সঙ্গে দেখা হয় পার্সোনাল লাইফে, তাদের সঙ্গে কথা বলি, যেখানে আড্ডা হয়, প্রসঙ্গটি তুলি, তাদের জন্য সহযোগিতা সমর্থন কামনা করি। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমি তাদের পক্ষে জনমত গঠন করবার চেষ্টা করেছি বরাবরই। তো আমি আগের মতো আর শক্তি পাই না। আমি অনেকদিন থেকে টের পাচ্ছি, আমি আগে যেভাবে তাদের পক্ষে কথা বলতে পারতাম প্রকাশ্যে অনেকের সঙ্গেই বিভিন্ন ফোরামে, আমি সেই শক্তি আর পাই না। মানসিক শক্তি হারিয়ে ফেলেছি, আমার নিজের কাছে মনে হচ্ছে বেশ অনেকদিন থেকে। তো নানা কারণে এটি হয়েছে। প্রথমত, এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে নানা মত এবং পথের লোকজনের সমন্বয়ে। সেখানে ইতিমধ্যে আমরা কিন্তু বুঝতে পেরেছি যে সেখানে আছেন প্রগতিশীল রাজনীতি পছন্দ করেন বা প্রগতিশীল রাজনীতির ধারাটি বজায় রাখতে চান এমন একটি শ্রেণী আছেন। আবার একই দলে আছেন যারা ধর্মীয় রাজনীতি পছন্দ করেন, কিংবা ব্যক্তি জীবনে খুব ধার্মিক, কট্টর পন্থাও পছন্দ করেন, এমনও আছেন কেউ কেউ। তো বিষয়টি অনেক সময় এরকম দাঁড়িয়েছে, তেল এবং জলের ব্যাপার হয়ে গেছে। প্রগতিশীল রাজনীতির ঘরানার লোকেরা যারা কট্টরপন্থী রাজনীতি করেন কিংবা শরিয়া শাসন চান, আরো খোলাখুলি বলতে গেলে, তাদের সঙ্গে তো প্রগতিশীল ঘরানার রাজনীতির মিল হবে না, হওয়ার কথা না। তাই বলছিলাম, বিভিন্ন মত এবং পথের লোক নিয়ে এই দলটি গঠিত হয়েছে। আর যেখানে পার্থক্য, মতভেদ রয়েছে, পার্থক্য রয়েছে এবং মতাদর্শগত বিশাল পার্থক্য রয়েছে, আসলে বাম ঘরানার লোকেরাও আছেন কিন্তু সেখানে। তো এটি মিল বা নয়, আসলে তেল এবং জল যেমন মিলে না, আপনি যতবারই চেষ্টা করেন স্বাভাবিকভাবে মনে হতে পারে একটি ঘুঁটা দিয়ে দিলে যে মিলে গেছে, মিলবে না, একটু পরেই আবার আলাদাভাবে বিশ্লিষ্ট হবে সেগুলো। তো ঠিক একই রকম বিষয় এনসিপির ক্ষেত্রেও কিন্তু কাজ করেছে। এই যে ভিন্ন মত পথ, এটি কিন্তু মত পার্থক্য তৈরি করে দিয়েছে, বড় রকমের আদর্শগত অমিল তৈরি হয়েছে। এর বাইরেও আরো নানা কারণ আছে, তো আসছি সেসব বিশ্লেষণে। তার আগে বলে নেওয়া ভালো যে চট করে এমন কথা কেন ভাবছি যে দলটি ভাঙনের মুখে পড়লো কিনা। আমি একা না, বিশ্লেষকরা, রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্লেষণ করেন, রাজনৈতিক বোধধারাও বিভিন্ন মহলে এই নিয়ে কথা বলছে। তো কেন এমন হচ্ছে? তো মতপার্থক্য সত্ত্বেও দলটি কিন্তু টিকে ছিল, কোনো সমস্যা হয়নি, চলছিল তারা তাদের মতো করে। তো নির্বাচনে তারা একটি ফ্যাক্টর হবেন এরকমই অনেকেরই ধারণা ছিল। তো গত 25 ডিসেম্বর দেখলাম আমরা প্রথম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, হ্যাঁ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব, এই দলটির নেতৃবৃন্দের নানা পদবি আছে, তো সেগুলো আসলে একটু আমার কাছে জটিল মনে হয়। যুগ্ম, জ্যেষ্ঠ, এই বিষয়গুলো বেশিরভাগের সঙ্গে থাকছে। তো আমি একটু নোট নিয়েছি আমাকে নিজেকে হেল্প করার জন্য। সো কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক প্রথম বিএনপির প্রতি সংহতি ঘোষণা করলেন এবং তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখে 25 ডিসেম্বর বড়দিনের দিন, যেদিন তারেক জি আসলেন, সেদিন তিনি এনসিপি থেকে পদত্যাগ করলেন। এনসিপির বিষয়ে তেমন বিষোদ্গার করেননি, বিএনপির প্রশংসা করেছেন, তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখেছেন, তিনি পদত্যাগ করলেন। ফাইন, হতেই পারে। এটি 25 ডিসেম্বর ছিল। 27 ডিসেম্বর, দুদিন পর, তাসনিম জারা
তাসনিম জারাকে নিয়ে অনেক বলেছি, তার আর বিশদ পরিচয় প্রয়োজন হবে না, শুধু এটুকুই বলবো অক্সফোর্ড এডুকেটেড। তাসনিম জারা দম্পতি, আসলে তাসনিম জারা এবং তার হাজবেন্ড খালেদ সাইফুল্লাহ, তারা দুজনেই অক্সফোর্ড এডুকেটেড। তাসনিম জারা ক্যামব্রিজে পড়িয়েছেন, মেডিকেল স্টুডেন্টের সুপারভাইজার ছিলেন এবং বিশেষজ্ঞ ডাক্তার। করোনাকালে আমরা তাকে চিনেছি। স্বাস্থ্য সচেতনতা তৈরি করবার জন্য জনগণের মধ্যে অসংখ্য ভিডিও কন্টেন্ট তিনি তৈরি করেছিলেন। সেইভাবে কিন্তু বাংলাদেশের ব্যাপক পরিচিতি পান তাসনিম জারা। আর তার হাজবেন্ড খালেদ সাইফুল্লাহ অনেকটাই নেপথ্যে ছিলেন, তিনি অক্সফোর্ড এডুকেটেড, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস মাস্টার্স করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র একসময়। তো তারা দুজনই এখন সংগঠক, বাংলাদেশে আছেন, এনসিপি রাজনীতির সঙ্গে জড়িয়েছেন, তাদের নিয়েও আশা দেখছিলাম অনেক, বিভিন্ন কন্টেন্ট বানিয়েছি বিভিন্ন সময়। তো 27 তারিখ তাসনিম জারা পদত্যাগের ঘোষণা দিলেন এবং 17 থেকে ঢাকা 9 আসন থেকে নির্বাচনের ঘোষণা দিলেন একই সময়। এবং তার আপডেট আপনারা জানেন, ইতিমধ্যে তিনি ক্রাউড ফান্ডিং করেছেন 47 লক্ষ টাকার মতো, তিনি জনগণের টাকা দিয়ে বা ক্রাউড ফান্ডিং এর সাহায্যে নির্বাচন করবেন, তিনি আগেই বলেছেন। এবং অনেক কষ্ট করে 1.5 দিনের মাথায় তিনি 5,000 প্রায় ভোটারের স্বাক্ষর এবং সিরিয়াল নাম্বার, ভোটার নাম্বার সব একসঙ্গে করে নির্বাচন কমিশনের চাহিদা পূরণ করেছে। টাফ ছিল তার, কিন্তু টেকনিক্যাল এরার হয়েছে, সেই জন্য তার এটি প্রত্যাখ্যাত হয়েছে, বা তিনি আপিল করছেন, হয়ে যাবে। তো তাসনিম যারা 27 তারিখে ছেড়ে দিলেন এনসিপি, তিনি তেমন উচ্চবাচ্য করেননি, এনসিপির বিরুদ্ধে তেমন কিছু বলেননি, তাদের শুভকামনা জানিয়েছেন, তার মতো করে তিনি হ্যান্ডেল করেছেন বিষয়টি। তো তাসনিম যারার পরপরই এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিলেন তাজনৌবা জাবিন। তিনি পেশায় একজন ডাক্তার, তিনি যুগ্ম আহ্বায়ক এনসিপির। তো তাজনৌবা ঘোষণা দিলেন এবং তিনি বেশ তার ফেসবুকে এমন অনেক কিছু লিখলেন যা অনেককে ভাবিয়ে তুলেছে। তিনি অভিযোগ করেছেন যে এনসিপির এই যে জামায়াতের সঙ্গে জোট, মূলত এই জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়াকে কেন্দ্র করে কিন্তু ভাঙনটি প্রকট হয়েছে এবং প্রচার পেয়েছে ব্যাপক। তো তিনি ঘোষণা করলেন যে এটি পূর্ব পরিকল্পিত, এটি কোনো নির্বাচনী জোট না, এটি কোনো কৌশল না, নির্বাচনের সময় অনেক সময় কৌশলগত অবস্থান হয়, সেটি না, এটি পূর্ব পরিকল্পিত। যে এনসিপি জামায়াতের সঙ্গে জোট করবে বা আসন ভাগাভাগি করবে, এটি পূর্ব পরিকল্পিত। তো জাবিন অভিযোগ করেছেন যে জামায়াতের 71-এর ভূমিকা কিংবা নারী বিদ্বেষ বা এরকম কিছুর জন্য না, আমি যে জন্য যাচ্ছি, যে কৌশলে এনসিপি কাজটি করেছে, জোটবদ্ধতায় গিয়েছে জামায়াত ইসলামের সঙ্গে, সেই স্টাইলটি তার পছন্দ হয়, গুরুতর অভিযোগ করেছে। তো একে একে কিন্তু আরো নারী নেত্রীরা এনসিপি ছাড়তে শুরু করলেন। এর মধ্যে আছেন মনিরা শারমিন, সবাই কেন্দ্রীয় নেত্রী, বিভিন্ন পদে আছেন। এর মধ্যে আছেন সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, তারপর আছেন নাদিরা নিভা, নাদিরা ইসলাম নিভা তার নামটি সম্ভবত। তো এই নারী নেত্রীরা সবাই একে একে, দুজন এই পর্যন্ত আমার জানার মতে দুজন পদত্যাগ করেছেন, বাকিরা নিষ্ক্রিয় থেকেছেন। বাকিরা বলেছেন যে ভোটের সময় তারা নিষ্ক্রিয় থাকবেন এবং নির্বাচনে দাঁড়াচ্ছেন না কেউ, যদি এনসিপি থেকে তাদের নমিনেট করা হয়েছে। তো একরকম এনসিপি ছেড়ে দেওয়ার মতো। এর বাইরে 1 জানুয়ারি 4জন শীর্ষস্থানীয় নেতা একসঙ্গে এনসিপি ছাড়লেন। এতক্ষণ তো নেত্রীদের কথা বলছিলাম, নারী নেত্রীদের কথা। 1 জানুয়ারি যারা ছাড়লেন তারা হলেন যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহিন, যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিন, সংগঠক ওয়াহিদুজ্জামান, কেন্দ্রীয় সদস্য আল আমিন আহমেদ টুটুল। এরা 1 জানুয়ারি 4জন একসঙ্গে ছেড়েছেন। আচ্ছা, এর আগেও আজই আবার আমি যখন এই কন্টেন্ট করছি, থাম্বনেল বানিয়ে ফেলেছি, প্রস্তুতি নিয়ে ফেলেছি, কথা বলবো, তখনই পত্রিকায় চোখ গেল, আমি আরেকজনকে দেখলাম, নারী নেত্রী, তিনিও পদত্যাগ করেছেন। তো আমি বেশ অবাক হলাম, তার নামটি সৈয়দা নীলা, ইফ আই এম নট মিস্টেকেন। তো সৈয়দা নীলা তার ফেসবুকে লম্বা পোস্ট দিয়েছেন এবং তিনি তাদের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে জুলাই অভ্যুত্থান কোনো ধর্মীয় অভ্যুত্থান ছিল না, কোনো ধর্মের প্রচার প্রসার কিংবা আধিপত্য বিস্তারের জন্য সে অভ্যুত্থান হয়নি। স্পষ্টতই বোঝা যাচ্ছে, আমি যেটি বলছিলাম, যে একটি প্রগতিশীল ঘরানার একটি গ্রুপ আছে এনসিপিতে, যারা প্রচলিত অর্থে প্রগতিশীল রাজনীতি করেন। হ্যাঁ, এখন জামায়াত কিংবা অন্যান্য ধর্মভিত্তিক দলগুলো আমার প্রতি রুষ্ট হতে পারেন যে ধর্মীয় রাজনীতি করলে কি প্রগতিশীল হওয়া যায় না, আমি সেটি বলছি না। আমরা, আমাদের একটি নর্ম আছে, তো সেই নর্ম অনুযায়ী সাধারণত ধর্মভিত্তিক রাজনীতি করে না বাম ঘরানার এরকম দলগুলোকে আমরা প্রগতিশীল রাজনীতির ধারক বাহক করে থাকি। তো সেই অর্থে সৈয়দা নীলা যা বলছিলেন যে এটি কোনো ধর্মীয় অভ্যুত্থান ছিল না, এবং তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এনসিপি নেতৃবৃন্দের ব্যাপারে, যে তাদের মনে রাখতে হবে জুলাই অভ্যুত্থান ধারণ করে শুধু এনসিপি না, এনসিপির বাইরেও আরেকটি ধারা আছে। তিনি বাম ঘরানার প্রগতিশীল রাজনীতির ধারক বাহকদের বুঝিয়েছেন, যেটি আমি শুরুতেই বলছিলাম, নানা মতপথের মিশ্রণ এনসিপি। তো তিনি এরকম গুরুতর আপত্তি উত্থাপন করেছেন। তো বিভিন্ন মহল থেকে এই আপত্তিগুলো উত্থাপিত হয়েছে। তখন মোটা দাগে কেন এই এনসিপি নেতৃবৃন্দ, এবং ইন্টারেস্টিংলি রিসেন্টলি প্রিয় দর্শক আপনারা জেনেছেন
27 তারিখে, যে 27 তারিখে তাসনিম জারা প্রথম পদত্যাগের ঘোষণা দিলেন, এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের 30 জন আহ্বায়ক নাহিদ ইসলামকে একটি স্মারকলিপি দিয়েছিলেন যে তারা আপত্তি করছেন, তীব্র আপত্তি জানাচ্ছেন জামায়াতের সঙ্গে এনসিপির জোটবদ্ধ হওয়ার বিষয়ে। 30 জনের স্মারকলিপি। আর বাকিদের কথা তো বললামই, 9 দিনে 11 জন। তো আজকে সৈয়দা নীলাকে যদি কাউন্ট করা হয় তাহলে 12 জন, 12 দিয়ে একজন বেশি হতে পারে। তো এইভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের একের পর এক দল ছাড়ার ঘোষণা দেওয়া, দল ভাঙার সুস্পষ্ট লক্ষণ। যে কোনো দলের ক্ষেত্রে এটি বিপজ্জনক এবং এটি ইভেন্চুয়ালি দলকে ভাঙনের দিকে নিয়ে যাবে। তো যেটি বলছিলাম, যে আমি নিউজ রিপোর্ট বলছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমার কষ্ট হচ্ছে, কারণ এই তরুণ তরুণীদের খুব ভালোবেসেছিলাম, আশা করেছিলাম যে তারা দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে। তারা ত্যাগী, তারা জীবন দেবার জন্য তৈরি ছিলেন, সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, এবং তাদের সাহায্য সহযোগিতা, তাদের এই যে চ্যালেঞ্জ, তাদের সবকিছুকে মৃত্যু ভয় তারা উপেক্ষা করেছিলেন, নিজের জীবনকে বুক সামনে পেতে দিয়েছিলেন বন্দুকের পিস্তলের সামনে। তো ভেবেছিলাম এরা দেশের জন্য কিছু করবেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে, কিন্তু নানা কারণে সেটি হলো না। তো তার আগে বলে নিতে চাইছি যে মোটা দাগে কেন এরা পদত্যাগ করছেন এইভাবে। তো প্রথম তারা যে কারণটি বলছেন যে এনসিপি ঘোষিত নীতি আদর্শের সঙ্গে জামায়াতের রাজনীতি যায় না, এটি একটা অভিযোগ। তারপর জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক দায়িত্ববোধ, যে জুলাই অভ্যুত্থান এনসিপির উপর একটি ঐতিহাসিক দায়িত্ব দিয়েছে, এটি কোনো ব্যক্তি দিয়ে যায়নি, অভ্যুত্থান দিয়েছে। তো সেই দায়িত্ব পালন করতে এনসিপির নেতৃবৃন্দ ব্যর্থ হয়েছে। আরো বলা হচ্ছে যে 71-এ জামাত ইসলামের ভূমিকা এবং 71-এ গণহত্যায় তাদের সহযোগী ভূমিকা, এই বিষয়গুলোর ফয়সালা হয়নি। তাই গণতান্ত্রিক চেতনার সঙ্গে, এনসিপির ঘোষিত আদর্শের সঙ্গে এবং জামায়াতের 71-এর ভূমিকার সঙ্গে সবকিছু মিলিয়ে এই জোটে এনসিপি যেতে পারে না। এনসিপি নিয়ে যারা আশা আকাঙ্ক্ষা করেছেন তাদের আশা আকাঙ্ক্ষা পরিপন্থী হয়েছে বিষয়টি। তাই এই নেতৃবৃন্দ যারা যারা আপত্তি করছেন, পদত্যাগ করছেন, স্মারকলিপি দিয়েছেন, তারা এনসিপির যারা ডিসাইড করেছেন এই বিষয়টি, জামায়াতের সঙ্গে যাওয়ার বিষয়টি, এটি তারা মেনে নিতে পারছেন না। তাই তারা একে একে পদত্যাগ করছে। পদত্যাগ না করলে যারা করেননি তারা নিষ্ক্রিয় থাকছেন নির্বাচনে, কেউ কেউ নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে। তাহলে মোটা দাগে তারা তাদের কারণগুলো জানিয়েছে। আর এর বাইরে এনসিপির কি ভাঙনের পেছনে আরো কোনো কারণ আছে? হ্যাঁ, এনসিপি কি তরুণদের যতই ভালোবাসি, তরুণদের একটি শ্রেণী, ক্ষুদ্রাংশ, নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছে। শুধু এনসিপি না, এনসিপির বাইরে যারা আছেন, বাংলাদেশের অনেক মানুষ এই বিষয়টিতে এখনো কনফিউজড তারা। যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, একটা আলাদা প্ল্যাটফর্ম। তো সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও একাংশ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছে। তো অনেক লোকের ধারণা এরা তো একই, একটি অংশ এনসিপিতে জয়েন করেছে, বাকিরা করেনি, এরা তো একই লোক, এরা জুলাই যোদ্ধা, এরা জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক, সম্মুখসারী যোদ্ধা, সো এরা অপরাধ কর্মে জড়িয়ে পড়েছে। অর্থাৎ খুচরা বিষয়গুলোকে পাইকারি রূপ দেওয়া হয়েছে। আর এটি উস্কে দেবার জন্য এই দেশে কন্টেন্ট ক্রিয়েটারের কোনো অভাব নেই, টকশো ব্যাপারীরও কোনো অভাব নেই, ভিউ ব্যবসায়ীর অভাব নেই। আমি আজ যেই সমালোচনা করছি, এই সমালোচনা কিন্তু গত ফেব্রুয়ারির পরে পরে মার্চে অনেকে করে ফেলেছেন। কন্টেন্ট ক্রিয়েটার মঞ্জুরুল আলম পান্না, মানচিত্র চালান, কথা, কিংবা অন্য মঞ্চের মাসুদ কামাল, তারপর আরো অনেকেই আছেন এরকম আওয়ামী ঘরানার অনেক টক শো কিংবা ইউটিউব চ্যানেল যারা রান করছেন। তারা কিন্তু ব্যঙ্গাত্মক ভাবে যে একসময় তাদের জনগণ দৌড়াবে, জনগণ ধাওয়া দিবে, কোথায় পালাবে, জায়গা পাবে না, পালাবে, এমন দশা হবে, তারা এরকম নেগেটিভ আশঙ্কা ব্যক্ত করে অসংখ্য কন্টেন্ট তারা করেছিলেন। তো বিষয়টি কিন্তু এরকম না যে তারা ভবিষ্যৎ দ্রষ্টা, তারা বিশাল বড় রাজনৈতিক বিশ্লেষক, তারা তুচ্ছ মানুষ আমি মনে করি। কারণ তারা নেতিবাচক বিষয়গুলোই আগে তুলে এনেছে এবং তারা পারপাসলি করেছে এটি। এমন না তারা ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন, বিশাল বড় ইনসাইটফুল কোনো ব্যাপার স্যাপার এখানে ঘটেছে, এরকম না বিষয়টি। তারা কেউ প্রফেট না, প্রফেসি করতে জানেন না। তারা করছিলেন বিদ্বেষ বশত, আক্রোশ বশত, কারণ তারা এনসিপি কে ধারণ করতেন না শুরু থেকে। তাদের বুকটা ফাইটটা যেত তখন, কারণ হাসিনা বিদায় হয়েছে, তাদের আফা চলে গেছে। এই জন্য তারা জুলাই যোদ্ধাদের, এনসিপির নেতৃবৃন্দকে কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য যারা আছেন প্রত্যেককে পাইকারি ভাবে তারা ছোট করবার চেষ্টা করেছে এবং তাদের একটি খারাপ পরিণতি দেখাবার চেষ্টা করেছে। তাদের উদ্দেশ্য ছিল উইকেন্ড এবং আমি বলবো ইল মোটিভেটেড ছিলেন তারা। তো সেটার বহিঃপ্রকাশ তাদের বক্তব্যে ঘটেছে। আমি তাদের বরাবরই খণ্ডাবার চেষ্টা করেছি। আমি সবসময় এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে আমি ভালো জিনিস খুঁজবার চেষ্টা করেছি। বাট আমি বলছিলাম যে আমি কিছুদিন থেকে লক্ষ্য করছি যে পরিস্থিতি ভালো যাচ্ছে না। আর একে একে নেতৃবৃন্দের, সম্মুখ সারির নেতৃবৃন্দের পদত্যাগের মধ্য দিয়ে সেদিকেই বোধহয় এনসিপি এগিয়ে চলছে। তো এখনো আমি কামনা করব, আশা করবো এবং দোয়া করবো এনসিপি টিকে থাকুক। এনসিপির এখন যারা আছেন, নাহিদ ইসলাম থেকে শুরু করে যারা ডিসাইড করেন অনেক কিছুই, তারা বাকি নেতৃবৃন্দের সঙ্গে বসবেন, মতপার্থক্য ঘোচাবার চেষ্টা করবেন, প্রয়োজনে কোনো কঠিন সিদ্ধান্ত নেবেন যাতে করে দলটি ভেঙে না যায়। সবাইকে নিয়ে এই দলটি টিকে থাকুক, দলটি তৃতীয় শক্তি হিসাবে অন্তত আবির্ভূত হোক বাংলাদেশের রাজনীতিতে, যেটি তারা আমাদের আশ্বাস দিয়েছিলেন।
তারা নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি করতে চান, এরকম কিছু তারা এখন না পারেন, ভবিষ্যতে করবেন। বাট দলটিকে টিকে থাকতে হবে আগে। সো টিকে থাকবার জন্য তাদের বসতে হবে, নিজেদের মধ্যে কথা বলতে হবে, মতপার্থক্য গুছাবার সব রকমের চেষ্টা করতে হবে। কোনো চেষ্টা বাদ দেওয়া যাবে না। যারা বেরিয়ে গেছেন তাদের সঙ্গে কথা বলতে হবে, হাল ছেড়ে দেওয়া যাবে না। তো প্রিয় দর্শক, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।